আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, আজকে 30 এপ্রিল 2025। আপনারা জানেন কানাডাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, 45তম ফেডারেল ইলেকশন, এবং রেজাল্টও আপনারা জেনে গেছেন সবাই। যেটা মোটামুটি হারে ধরে নেওয়া যায় যে এরকমটাই হয়তো হবে। এখনো কিছু ব্যালট পেপারের মধ্যে মাধ্যমে আসা ভোট গণনা বাকি আছে, কিন্তু আপাততভাবে কানাডার মিডিয়াগুলো এটাই বলছে যে এটা একটা মাইনরিটি গভর্নমেন্ট হতে যাচ্ছে। লিবারেল পার্টি 169টা আসন জয় করেছে, কিন্তু নতুন যে নির্বাচনী এলাকা এবার ঠিক করা হয়েছিল, এর আগে তো ছিল কানাডাতে 338টা নির্বাচনী এলাকা। নির্বাচনী এলাকাকে এখানে রাইডিং বলা হয়। সো এইবার 5টা রাইডিং বেড়ে 343টা হয়েছে, এবং 343টা হওয়া মানে হলো কোনো নির্বাচনী দলকে মেজরিটি গভর্নমেন্ট ফর্ম করতে হলে 172টা আসন কমপক্ষে পেতে হবে। তো লিবারেল পার্টি পেয়েছে 169টা, যার ফলে তাদের এখন মাইনরিটি গভর্নমেন্ট ফর্ম করতে হবে, গত দুবারের মতোই জাস্টিন ট্রুডো যা করেছিল এর আগের দুটো টার্মে। কানাডার নির্বাচন নিয়ে বেসিক কিছু তথ্য শেয়ার করব আপনাদের সাথে আজকের এই ভিডিওতে, এবং এই নির্বাচনের যা চমক এবার দেখা গেল সেগুলো আলোচনা করব। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, নতুন প্রধানমন্ত্রী মার্ক জোসেফ কার্নি সম্পর্কে আপনাদের কিছু তথ্য শেয়ার করব। কানাডা নিয়ে যাদের আগ্রহ আছে, কানাডার নির্বাচন নিয়ে যাদের আগ্রহ আছে, আশা করি তাদের এই ভিডিওর আলোচনাটুকু ভালো লাগবে। সাথেই থাকুন। প্রথমে আমি কিছু তথ্য আপনাদের সাথে পড়ে শোনাই। এটা 45তম জাতীয় নির্বাচন ছিল, যেটা 28 তারিখে এসে শেষ হলো। অ্যাডভান্স ভোট শুরু হয়ে গিয়েছিল আগের থেকেই, 18 বা 19 তারিখ থেকে, এবং টোটাল ভোট কাস্ট করা হয়েছে এবারের নির্বাচনে 1,95,83,016টি। এটা আমি ইলেকশন কানাডা থেকে শেয়ার করছি, এবং সেটার শতকরা হার হচ্ছে, মানে ভোটার টার্ন আউটটা হলো 68.65%। 9,28,000 মানুষ, 9,28,311 জন ভোট দিয়েছেন স্পেশাল ব্যালটের মধ্য দিয়ে। আবার অনেকে প্রবাস থেকে, কানাডার বাইরে থেকেও ভোট দিয়েছেন, সেটাও স্পেশাল ব্যালটের মধ্য দিয়ে, এবং সেটার সংখ্যাও কম না, 57,440 জন। এই হচ্ছে মোটামুটি হারে সংখ্যাগুলো। এই নির্বাচনটাকে আয়োজন করার জন্য ইলেকশন কানাডা 492টা অফিস ওপেন করেছিল, সেখানে 2,30,000 মানুষ ভলান্টিয়ারিং করেছে। এবার ইলেকশনে খুব চমকদার কিছু ব্যাপার হয়েছে। এক নম্বর হলো, মোটামুটি হারে সবাই ধরে নিয়েছিল যে 9 বছর লিবারেল পার্টি ক্ষমতায় ছিল। জাস্টিন ট্রুডো 3টা টার্ম মিলে 2015 থেকে ক্ষমতাতে ছিল। সুতরাং এইবার সম্ভবত একটা পরিবর্তন আসতে যাচ্ছে, কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসতে যাচ্ছে, এবং লড়াইটা তো ভীষণ রকম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যেই জিনিসগুলো এর মধ্যে নিয়ামক হিসেবে কাজ করেছে, এই যে মানে সবাইকে অবাক করে দিয়ে, বড় অংশকে অবাক করে দিয়ে লিবারেল পার্টি আবার চলে আসলো ক্ষমতায়, এর পেছনে যেই জিনিসগুলো কাজ করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ট্রাম্পের হুমকি নিয়ে, মানে হুমকি মোকাবেলা করা নিয়ে খুব শক্ত অবস্থান। যেখানে বলা হচ্ছে মিডিয়াগুলোতে যে কনজারভেটিভ পার্টি যথেষ্ট শক্তভাবে প্রত্যয়ের সাথে এটা বলতে পারে নাই যতটা কানাডিয়ানরা আশা করেছিল, এবং ওই জায়গাটা খুব সফলতার সাথে ক্যাশ করেছে হচ্ছে লিবারেল পার্টি, মার্ক কার্নি। সো এইটা একটা বড় ব্যাপার। আর ইমিগ্রেন্টদের ব্যাপার নিয়েও একটা, কানাডা তো আলটিমেটলি কান্ট্রি অফ ইমিগ্রেন্টস, তাই না? পৃথিবীর সব থেকে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি হচ্ছে কানাডা। যে এত কাটছাটের পরও দেখুন, এবারও তো 9 লাখ 10 লাখের উপরে, 9 লাখের উপর তো নিশ্চিন্ত বিভিন্ন ক্যাটাগরি মিলে আসবে। পিআর আসবে 4 লাখের কাছাকাছি, 3,95,000। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসবে 4,37,000। ক্লোজড ওয়ার্ক পারমিট নিয়ে আসবে 82,000-এর উপরে মানুষজন, স্কিল্ড ওয়ার্কাররা সারা পৃথিবী থেকে। তো সুতরাং তারপরেও রয়ে গেল অন্যান্য এই ফ্যামিলি স্পন্সরশিপের ব্যাপারগুলো, ভিজিট ভিসায় যারা টিআরভিতে আসবে বেড়ানোর জন্য, যারা কোনো বিজনেস ইনভেস্টমেন্ট প্রোগ্রামে আসবে, স্টার্ট আপে আসবে। তো সব মিলে টিলে এবারও এত কাটছাটের পরও 9 লাখের ওপরে থাকবে, আমরা বছর শেষে দেখব। কিন্তু
এইখানেও একটা ব্যাপার হয়েছে নির্বাচনের মধ্যে ভূমিকা রাখার জন্য, সেটা হচ্ছে যে কনজারভেটিভ আসলে ঘোষণা দিয়েই বলেছিল তারা পিআর এর সংখ্যা অর্ধেকের কাছাকাছি নামিয়ে নিয়ে আসবে, যেমনটা করে লিবারেল বলে নাই। এবং ধারণা করা হয়, ধরেই নেওয়া হয় যে লিবারেল পার্টি একটু মানে মোর ইমিগ্রেন্টস ফ্রেন্ডলি, তারা বেশি ইমিগ্রেন্ট আনতে আগ্রহী। এটাও পক্ষে গেছে এই কঠিন সময়ের মধ্যে। এটাও একটা অন্যতম নিয়ামক আসলে ইলেকশনের এই শেষ মুহূর্তের রেজাল্টটা এরকম চমকদারি ভাবে ঘুরিয়ে দেবার জন্য। এবং চমকগুলোর মধ্যে মানে দুটো তো আসলে সুপার সারপ্রাইজিং, কেউ চিন্তাও করতে পারে নাই। যেমন কনজারভেটিভ পার্টির যে প্রধান মিস্টার পিয়ার পলিয়েভ, তার নিজের আসনে, যেখানে 20 বছরের ধরে এই আসনটা তাদের দখলে, সেই নিজের আসনেও সে এবার হেরে গিয়েছে লিবারেল পার্টির কাছে। তো এইটা তো সুপার শকিং আসলে, শুধু কনজারভেটিভ পার্টির জন্য না, এন্টার ক্যানাডাই অবাক হয়ে গেছে যে কনজারভেটিভ পার্টি চিফ নিজের আসনেই হেরে গেছে এবার লিবারেল পার্টির কাছে। একইভাবে 3 নম্বর অবস্থানে ছিল ক্যানাডায় গত দুটো ইলেকশনে এনডিপি। এই এনডিপির চিফ যে জাগমিত সিং, সেও তার নিজের আসনে ব্রিটিশ কলাম্বিয়াতে নিজের আসনে সে হেরে গেছে। সো এইগুলা, এবং জাগমিত সিং সাথে সাথে মানে পরশুদিন 28 এপ্রিল রাতে এসে একদম ঘোষণা দিয়ে দায়িত্ব কাঁধে নিয়ে ঘোষণা দিয়ে পার্টি চিফ থেকে সরে এসছে সাথে সাথে। এবং এগুলো হলো নাইস ইট ইন ক্যানাডা। ক্যানাডা একটা ইলেকশন হলো, গত 1.5 মাস ধরে একটা ইলেকশনের আয়োজন চলছে, এটা নিয়ে প্রচার চলছে, কিন্তু আমরা একজন কানাডার নাগরিক হিসেবে, লোকাল রেজিডেন্ট হিসেবে এই বছর আমরা ছিলাম প্রথম ভোটার। ফেডারেল ইলেকশনের জন্য আমরা এবার ফার্স্ট ভোটার ছিলাম। আমাদের ফ্যামিলিতে 4টা ভোট, আমাদের 2 ছেলে, আমি, মৌলি। এই 1.5 মাসের মধ্যে কেউ আমাদের বাসায় পর্যন্ত আসে নাই ভোট চাইবার জন্য। ভেরি ইন্টারেস্টিং। রাস্তাঘাটে মিছিল করা ইত্যাদির তো প্রশ্নই আসে না, শোডাউন করা, বাইক নিয়ে ঘোরা, নোংরা কথা বলা, আজে বাজে কথা বলা, মাসল প্রদর্শন করা, কাদা ছুড়াছুড়ি করা, পোস্টার দিয়ে ছেয়ে ফেলা, এগুলোর তো কোনো অবকাশই নাই। পৃথিবীর 9ম বৃহত্তম অর্থনীতির দেশ কানাডা, পৃথিবীর 2য় বৃহত্তম দেশ কানাডা, সেখানে একটা জাতীয় ইলেকশন অনুষ্ঠিত হলো। তো একদম চুপচাপ, যার যার মতো করে টাউন হল মিটিং করা, ছোট ছোট হলে মিটিং করা শহরগুলোতে, সেখানে হয়তো পার্টির কর্মীরা গিয়েছে, বাড়ি বাড়িতেও তারা গিয়েছে। কিন্তু ওই যে বললাম যেটা, যে আমাদের এই কম্পাউন্ডে 56টা বাড়ি, কেউ আসে নাই। মানে কেউ যদি আসতো সে আমাদের বাড়িতেও আসতো, আমরা কোনো নক পাই নাই। কিন্তু ইলেকশন শেষ হয়ে গেল এত সুন্দরভাবে, এত সুস্থভাবে। এবং ইলেকশন শেষ হলো খুবই ঝাঁকুনি দিয়ে একটা রেজাল্ট হলো, যেটা কেউ বড় অংশ ভাবেও নাই। কিন্তু তারপরে সাথে সাথে কনজারভেটিভের চিফ মিস্টার পিয়ার পলিয়েভ, যে নিজের আসনে হেরেছে, সেও কিন্তু লিবারেলের কাছে হেরেছে, সেও কিন্তু সুন্দর করে এটা মেনে নিল, সাধুবাদ জানালো, ওয়েলকাম করলো, এবং পাশাপাশি প্রত্যয়ের সাথে বলল যে আমরা আমাদের কাজ করে যাব, আমাদের আরো কাজ করতে হবে, তাহলে আমরা আগামী পরের ইলেকশনে আমরা এর থেকে ভালো করতে পারবো। মানে কি চমৎকার সৌজন্যতা, শালীনতা, কি চমৎকার গণতন্ত্রের ভাষা। আমি মিস্টার জাগমিত সিং এর কথা বলছিলাম, যে সে একেবারে অশ্রু সজল চোখে তার ওয়াইফকে নিয়ে দাঁড়িয়ে সুন্দর করে সবাইকে কৃতজ্ঞতা জানালো, ধন্যবাদ জ্ঞাপন করলো অন্তর থেকে, এবং সে সাথে সাথে ঘোষণা দিল যে সে সরে যাচ্ছে পার্টি চিফ থেকে। চমকের ব্যাপার বলছিলাম, এনডিপি এবার মানে মাত্র 7টা আসন পেয়েছে। এর আগে তারা 20টার উপরে আসন পেয়েছিল। আমি একটা নিউজ থেকে বাংলা করেছি, সেটা আপনাদের একটু পড়ে শোনাই। কানাডার হাউস অফ কমন্সে অফিসিয়ালি রিকগনাইজ পার্টি বা স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেতে হলে দলকে অবশ্যই কমপক্ষে 12টি আসন জয়লাভ করতে হয়। অর্থাৎ ফেডারেল নির্বাচনে একটি দল 12 কিংবা তার বেশি এমপি যদি সংসদে পাঠাতে পারে, তাহলে তারা সংসদে সরকারি অনুদান পায়, নিয়মিত কথা বলার সুযোগ পায়, কমিটির সদস্য পদ সহ নানা রকম বাড়তি সুযোগ সুবিধা পায়। এর নিচে থাকলে তারা রিকগনাইজড পার্টি হিসেবে গণ্য হয় না, এবং কিছু সংসদীয় সুযোগ সুবিধা পায় না। এবং 2025 কানাডার এই ফেডারেল নির্বাচনে যেহেতু নিউ ডেমোক্রেটিক পার্টি মাত্র 7টি আসনে জয় পেয়েছে, সেই জন্য তারা অফিসিয়ালি
পার্টি স্ট্যাটাস পাচ্ছে না এখন থেকে। এবং 3 নাম্বার আসন মানে পার্টি স্ট্যাটাসে কানাডার এখন তৃতীয় বৃহত্তম দল হচ্ছে ব্লক কুইবেকোয়া, এবং ব্লক কুইবেকোয়ার সাথেই লিবারেল পার্টি এখন তাদের মাইনরিটি গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে। সো এটাও একটা ইন্টারেস্টিং টার্নিং কানাডার পলিটিক্সে। আর এনডিপি দুটো ইলেকশনেই তারা জাস্টিন ট্রুডোর সাথে ছিল, কানাডার তৃতীয় বৃহত্তম দল ছিল, তাদের সহায়তা নিয়েই জাস্টিন ট্রুডো মাইনরিটি গভর্নমেন্ট ফর্ম করেছে আগের দুটো ইলেকশনে। সেই জায়গা থেকে তারা একদম এতটা তাদের মানে ভরাডুবি ইলেকশনে এই জাতীয় নির্বাচনে, এটাও একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, সারপ্রাইজিং ব্যাপার। সো ফাইনাল সংখ্যাটা আজকে পর্যন্ত হচ্ছে লিবারেল পার্টি 169, কনজারভেটিভ পার্টি 144 আসন, ব্লক কুইবেকোয়া 22টি আসন, এনডিপি 7টি আসন এবং গ্রিন পার্টি হচ্ছে 1টি আসন। এবার আমি আপনাদের এখনকার প্রধানমন্ত্রী, কানাডার আগামী 4 বছরের জন্য প্রধানমন্ত্রী মিস্টার মার্ক কার্নি সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি। ওনার পুরো নাম হচ্ছে মার্ক জোসেফ কার্নি। জন্ম 1965 সালে মার্চের 16 তারিখে। এখন এপ্রিল 2025 ওনার বয়স হচ্ছে 60। উনি জন্মেছিলেন নর্থ ওয়েস্ট টেরিটরি কানাডার ফোর্ট স্মিথ নামক একটি ছোট্ট শহরে। উনার 3টা দেশের সিটিজেনশিপ, এইটা খুব ইন্টারেস্টিং। কানাডার এখনকার যে প্রধানমন্ত্রী, উনি তো ইন বিটুইন মাঝের সময়টাও অ্যাক্টিং প্রধানমন্ত্রী ছিলেন, তখন ছিলেন সিলেক্টেড প্রাইম মিনিস্টার, এখন হয়েছেন ইলেক্টেড প্রাইম মিনিস্টার। এবং এটাই মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম যে 3টা দেশের প্রধান সিটিজেনশিপ ছিল। উনি আইরিশ সিটিজেন, উনি ব্রিটিশ সিটিজেন, কিন্তু বাকি দুটো সিটিজেনশিপ উনি সমর্পণ করছেন আসলে। এর মধ্যে আইরিশ সিটিজেনশিপটা হয়েছিল উনার পারিবারিকভাবে, আর ব্রিটিশ সিটিজেনটা হয়েছিল ওখানে কাজ করতে গিয়ে। উনি তো ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এটাও একটা ব্যাপার যে কানাডার এখন যে প্রধানমন্ত্রী, সে ব্যাংক অফ কানাডার গভর্নর ছিল, একই সাথে ব্যাংক অফ ইংল্যান্ডেরও গভর্নর ছিল। এবং এই জিনিসটাও কিন্তু পক্ষে গেছে। এই যে ফিনান্সিয়াল, জব মার্কেট, অর্থনীতির যে একটা টার্ময়েল অবস্থা চলছে কানাডাতে, সারা বিশ্বেই চলছে প্যান্ডেমিক উত্তর সময়ে, আর সেইটার কনসিকুয়েন্সেস কানাডাতেও আছে। তার মধ্যে হাউস রেন্ট স্কাইরকেটেড হয়েছে, বিশেষ করে দুটো শহরে, অন্টারিওর টরন্টোতে, ভ্যানকুভারে, ব্রিটিশ কলাম্বিয়ার। এই জায়গাগুলো সামাল দেওয়ার জন্য কেনেডিয়ানরা মনে করেছে যে এইরকম সিজনড একজন ব্যাংকার, একজন অর্থনীতিবিদ, যে মানে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিল, সেটা শুধু কানাডাতে না, ইংল্যান্ডেও ছিল, সে ব্রিটেনও সামলেছে এতগুলো বছর জুড়ে, তার উপরে নিশ্চয়ই ভরসা করা যায়। এইটাও একটা বড় রকম আসলে নিয়ামক হিসেবে কাজ করেছে মিস্টার কার্নির জন্য। আর্লি লাইফ এবং এডুকেশন, উনি ভেরি ইন্টারেস্টিংলি আমাদের সিটি, আর আমরাই ওনাদের সিটিতে, উনি এডমন্টনে ওনার ছোটবেলা কাটিয়েছেন। এখানে এই শহরে উনি বড় হয়েছেন। তারপরে পরবর্তীতে বড় হবার পরে এখানে ওনার স্কুলিং, পরে উনি হার্ভার্ডে পড়াশোনা করেছেন, ব্যাচেলার্স ডিগ্রি নিয়েছেন ইকোনমিক্সে। তারপরে আবার ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে উনি পড়াশোনা করেছেন। এরপর উনার ক্যারিয়ারের হাইলাইটস হচ্ছে, আমি যেমনটা বলছিলাম, গভর্নর অফ দ্য ব্যাংক অফ কানাডা 2008 থেকে 2013 পর্যন্ত ছিলেন। এবং সেই সময়টায় যে একটা গ্লোবাল ক্রাইসিস ছিল ওয়ার্ল্ড ওয়াইড, এবং সেই সময়টায় ওনার একটা বড় ভূমিকা ছিল, পজিটিভ ভূমিকা ছিল। এবং এখানে সেটা বলা হয়েছে লেড কানাডা থ্রু দ্য গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস। উনি গভর্নর ছিলেন ব্যাংক অফ ইংল্যান্ডে, তারপরই 8 থেকে 13 পর্যন্ত কানাডায় ছিলেন, আবার 13 থেকে 2020 পর্যন্ত উনি ব্রিটিশ অর্থনীতি সামলেছেন, ফার্স্ট নন ব্রিটিশ সিটিজেন টু হোল্ড দ্যাট পজিশন। এবং পরে উনি নাগরিকত্ব পেয়েছেন ওখানে, এখন আবার ছেড়েও দিচ্ছেন। কিন্তু এই যে একটা বিশাল দায়িত্ব এখানে উনি পালন করে এসছেন, আবার এখানে এসে উনি এটা সামলাবেন, উনি ওনার আপ্রাণ চেষ্টা করবেন অর্থনীতির গতিশীলতা ফিরিয়ে আনতে, কানাডাকে আরো স্ট্রং করতে ইন অল রেসপেক্ট। কানাডা যেন কারো হুমকির কাছে মাথা নত না করে, এইসব হুমকি ধামকিকে কেনেডিয়ানরা পাত্তা দেবে না। ওনার নেতৃত্বে কেনেডিয়ান আরো বেশি ইউনাইটেড হবে। সামরিক শক্তির দিকে এখন নজর বাড়ানো হবে, সামরিক শক্তি বাড়ানো হবে কানাডাতে, কানাডার অর্থনৈতিক শক্তি বাড়ানো হবে, এশিয়ার দেশগুলোর সাথে এবং ইউরোপের সাথে অনেক বেশি টাই স্ট্রঙ্গার করা হবে। অলরেডি উনি মাঝে ঘুরে এসেছেন,
উনি গিয়ে ব্রিটিশ রাজার সাথে বসেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বসেছেন। এগুলো গত 2-3 মাসে উনি করেছেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। ইউরোপিয়ান নেতাদের সাথে বসেছেন, ইউরোপের সাথে টাইস বাড়াচ্ছেন। এশিয়ায় গ্যাস তেলের, কানাডা তো পৃথিবীর মানে ক্রুড অয়েলে পৃথিবীর 3 নাম্বার লার্জেস্ট রিজার্ভ এন্টার ওয়ার্ল্ডে। তো এই তেল গ্যাসের যে সম্ভাবনা, এইখানে যে ক্রিটিক্যাল মিনারেল গুলো আছে, বিশেষ করে আলবার্টায়, এই যে তেল আর গ্যাসের যে হিউজ রিজার্ভ যেটা, সেটার 80% কিন্তু কানাডা আবার আলবার্টা প্রভিন্সে। সেই জন্য আমি সবাইকে বলি যে আলবার্টায় আসুন। আলবার্টা একমাত্র প্রভিন্স কানাডাতে যেখানে আপনি কেনাকাটা করার সময় পিএসটি মানে প্রভিন্সিয়াল সেলস ট্যাক্স দিতে হয় না, একমাত্র প্রভিন্স এটা। সুতরাং এই সুবিধাটা কেন নেবেন না? যে প্রোগ্রাম দিয়ে আসতে চান সেটা আলবার্টার সাথে মিলে গেলে আলবার্টাতে আসুন। এটা মাঝখান দিয়ে একটু বলে রাখলাম। ফ্যামিলি লাইফে ওনার ওয়াইফ হচ্ছে ডায়ানা ফক্স কার্নি, ব্রিটিশ কেনেডিয়ান ইকোনমিস্ট অ্যান্ড ক্লাইমেট পলিসি এক্সপার্ট। এটা নিয়ে উনি কাজ করেন। উনিও ব্রিটিশ, ওনার ওয়াইফ, চিলড্রেন 4 ডটার্স, 4 মেয়ে তার। পলিটিক্যাল ক্যারিয়ার, লিবারেল পার্টি, ইলেক্টেড হয়েছেন। মাঝখানে ইন্টারিম প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন গত 2 মাস ধরে। আর এখন উনি 24তম প্রধানমন্ত্রী। আর এখন তো উনি ইলেক্টেড হলেন এই পরবর্তী টার্ম পর্যন্ত ইনশাল্লাহ, এবং আশা করি উনার নেতৃত্বে কানাডা সব দিক থেকে আরো শক্ত অবস্থানে যাবে। এই ছোট্ট আলোচনা কেমন লাগলো জানাবেন। আর যারা এই বছর বিভিন্ন প্রোগ্রাম দিয়ে প্রস্তুতি নিচ্ছেন, আবেদন করছেন, আসতে যাচ্ছেন, তাদের সবার জন্য দোয়া। আল্লাহ দয়া করে আপনাদের পথ মসৃণ করে দিন। আল্লাহ দয়া করে আপনাদের কানাডার জীবনকে মসৃণ করে দিন সব অর্থে। ভালো থাকবেন সবাই। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।